ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় যুক্ত হচ্ছে নতুন প্রায় 10 লাখ উপকারভোগী। কয়েকটি কর্মসূচিতে ভাতা বাড়ানো হবে 50 থেকে 150 টাকা পর্যন্ত। এদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বস্তি দিতে 2025-26 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে সরকার প্রায় 95,908 কোটি টাকা বরাদ্দ দিতে পারে, যা মোট বাজেটের 12.18%। কিন্তু সেই সুরক্ষা কর্মসূচিতে কতটা সুরক্ষিত পিছিয়ে পড়াদের জীবন? এমন একটি প্রেক্ষাপটে আমরা আজ টালি খাতায় আলোচনা করছি বাজেট 2025-26 সামাজিক সুরক্ষায় পর্যাপ্ত বরাদ্দ মিলবে কিনা সে প্রসঙ্গে। এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রয়েছেন, অনলাইনে যুক্ত আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী এবং আমাদের সাথে আছেন অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজেদুল হক। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই। এবং প্রথমেই যদি আসলে বলি, এই সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আমরা দেখি বিভিন্ন ভাতা দেয়া হয় এবং মাস চালানোর জন্য বিধবা, বয়স্ক, প্রতিবন্ধীদের এখনো 600 থেকে 850 টাকার একটি ভাতা দেয়া হয়। মূল্যস্ফীতির কথা বিবেচনা করে আওতা বাড়ানোর পাশাপাশি এবার ভাতাও বাড়ানো হচ্ছে। তবে এখনো যে ভাতাটি আছে আসলে সেটি সঠিক বিন্যাস করা হচ্ছে কিনা, এই প্রশ্ন প্রথমেই আসলে করতে চাচ্ছি পারভেজ করিম আব্বাসী আপনার কাছে। জি, ধন্যবাদ। আপনি যেভাবে বললেন, এবার যে শোনা যাচ্ছে যে এবার যে সামনের যে বাজেট যেটা আছে এখানে হচ্ছে 95,000 কোটি টাকার মতো, প্রায় 96,000 কোটি টাকার মতো এখানে হচ্ছে একটা অ্যামাউন্ট বরাদ্দ করা হচ্ছে যে সামাজিক সুরক্ষা খাতের জন্য। এবং যেটা আসার কথা হচ্ছে যে সোশ্যাল সেফটি নেটের আন্ডারে যে আগে যে 140টা প্রোগ্রাম ছিল সেটাকে কমিয়ে 100টা করা হয়েছে, 1/3 কমিয়ে ফেলা হয়েছে। কিন্তু এর মধ্যে যেটা হয়েছে যে ফোকাসিংটা ভালো হয়েছে এবং বাজেটে যে সামাজিক সুরক্ষা খাতের জন্য যতটুকু টাকাটা আমাদের আমরা এখানে ব্যয় করি সেটা বেড়েছে। আগে ছিল হচ্ছে 11.3% মতো, এখন হচ্ছে 12.8% মতো, 12.18% মতো। এর মধ্যে 38টি স্কিম আছে যারা হচ্ছে অতি দরিদ্র তাদের জন্য হচ্ছে স্পেসিফিকলি এখানে ডেডিকেট করা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমাদের অন্যান্য যে উন্নয়নের যে আমাদের পার্টনার আছে তাদের স্পেসিফিক এদের হচ্ছে রিকমেন্ডেশনে এবং অতি দরিদ্রদের জন্য হচ্ছে 52,000 কোটির মতো হচ্ছে টাকা অ্যালোকেট করা হয়েছে। এবং দেখুন, এটা একটা ভালো জিনিস, সেটা বলতে হবে, সরকারকে সাধুবাদ দিতে হবে যে আগের যে যতগুলো বাজেট ছিল একটা কিন্তু সমস্যা ছিল যেটা অর্থনীতিবিদদের কাছে সবসময় ঠিকেছে, যে আমাদের এখানে যে এই যে টাকাগুলো দেওয়া হচ্ছিল তারা যে আসলে যারা অতি দরিদ্র বা সুবিধা বঞ্চিত তারা কি সঠিকভাবে পাচ্ছে নাকি না। কারণ আমাদের উন্নয়ন খাতে আগে দেখানো হতো কি যে আপনার উন্নয়ন খাতের সাথে অনেক ওভারল্যাপ ছিল, কেন আপনি সরকারি আপনার কর্মচারীদের বেতন ভাতা বা সঞ্চয়পত্রের সুদের যে টাকাটা ওগুলো কিন্তু দেখানো হতো হচ্ছে যে আপনার সুরক্ষা খাত, উন্নয়ন খাতে এখান থেকে ওই অংশটা দেওয়া হতো, ওটাকে আলাদা করে নেওয়া হচ্ছে। এবং যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা ছিল সেটাকে এটা স্ট্রিমলাইন করা হচ্ছে যে টার্গেটেড বেনিফিশিয়ারিকে এখানে আইডেন্টিফাই করা। কিন্তু আগে যেটা দেখা গেছে এবং এটা সবচেয়ে মারাত্মক কথা, 2022 সালে যে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে যে বাংলাদেশ এখান থেকে করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে, এখানে দেখা গেছে যে প্রায় 54% মতো হচ্ছে অতি দরিদ্র যারা আছে সুবিধাভোগী তারা আসলে কিন্তু সুবিধা পান না। এবং একই সাথে 62% হচ্ছে যারা হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী থেকে আসেন না বা দরিদ্র পরিবার থেকে আসেন না, তারা কিন্তু অ্যাক্টিভলি এখানে সুবিধাটা পাচ্ছেন, যেটা পাওয়ার কথা না। এবং এটার জন্য হচ্ছে যে মূল কারণ একটা হচ্ছে যে স্থানীয় প্রতিনিধিরা অনেক সময় ওরা নির্ধারণ করে যে কে আসলে হচ্ছে সামাজিক সুরক্ষা খাতের এখানে সুবিধাটা পাবে, এবং অনেক সময় এটা দুর্নীতি বা হচ্ছে টাকার অপব্যবহার করা হয়। এখন আমাকে বলেন যে এখন যে অ্যাসিস্ট্যান্স যেখানে আমরা যে বাড়াচ্ছি, কিছু কিছু খাতে আমরা 50 টাকা করে মাথা পিছু বাড়াচ্ছি, কিছু কিছু খাতে আমরা 100 টাকা করে বাড়াচ্ছি। সো হ্যাঁ, মূল্যস্ফীতি বাড়ছে, মূল্যস্ফীতির সাথে এটার মাথায় রেখে অনেক সময় হচ্ছে যে আপনি দেখুন হচ্ছে যে বিধবা খাতে বলেন বা বৃদ্ধ ভাতার খাতে বলেন বা শারীরিক ভাবে প্রতিবন্ধকতা যারা আছে বা ফুড ফর ওয়ার্ক যেটা ফুড ফ্রেন্ডলি প্রোগ্রাম, এখানে প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্স বাড়ানো হয়েছে। তো অ্যামাউন্টটা বাড়ানো হচ্ছে 50 টাকা থেকে 100 টাকা। মূল্যস্ফীতি যেভাবে বাড়ছে এবং আমাদের এখনো 9% উপরে মূল্যস্ফীতি আছে। তো সুতরাং এই কতটুকু এটা পর্যাপ্ত হবে, এটা হচ্ছে এক প্রশ্ন। এবং 2 নম্বর হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের ম্যাক্রো পভার্টি আপডেটের অনুযায়ী আমাদের 23.5% মতো হচ্ছে জনগোষ্ঠী, 4 কোটির মতো হচ্ছে যে দরিদ্র বা অতি দরিদ্র সীমানায়।
এখন হচ্ছে বাজেট টার্গেটিং, এটা হচ্ছে অত্যন্ত এখানে হচ্ছে দক্ষতার সাথে করতে হবে। তো একটা ভালো কাজ সরকার করেছে হচ্ছে যে ওরা আইডেন্টিফাই করেছে যেখানে ওয়েস্টেজ হচ্ছে, যেখানে হচ্ছে যেখানে সত্যিকারের যে দরিদ্র যারা জনগোষ্ঠী তারা পাচ্ছে না, এই স্ট্রিম লাইনিংটা যদি ঠিক মতো করতে পারে, টার্গেটেড বেনিফিশিয়ারি করতে পারে, কিছুটা হলেও হয়তোবা আমাদের পিছিয়ে পড়া জনসংখ্যা যারা আছে, আমাদের যে দেশের লোকরা, তারা হয়তোবা কিছু সুবিধা পেতে পারবে। পারভেজ করিম আব্বাসি, আবারও ফিরে আসবো আপনার কাছে, তবে এর আগে মোহাম্মদ মাজেদুল হক আপনার কাছে। আসলে আমরা সামাজিক সুরক্ষা খাতে সবসময় দেখি যে 140টি কর্মসূচি গত কয়েক বছর ধরে কিন্তু লক্ষ্য করা হয়েছে, তবে নতুন ব্যবস্থায় সেটি 100টিতে নামিয়ে আনার এবার প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং 38টি কর্মসূচিকে যদি বলি ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য সহযোগীদের পরামর্শ অনুযায়ী দরিদ্র বান্ধব হিসেবে আসলে তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে এবং বরাদ্দটিও কিন্তু ভিন্নভাবে করা হবে বলে আমাদেরকে আমরা জানতে পেরেছি বা শুনতে পাচ্ছি। এই সিদ্ধান্তকে আসলে কিভাবে দেখছেন? জি দেখেন, যে আপনার প্রশ্নটা আমি শুনেছি। বাংলাদেশ তো একটা স্বল্পোন্নত একটা দেশ এবং এই দেশের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে এবং বাজেট ভাবে জাতীয় বাজেট 54 বছরে যে জাতীয় বাজেট যেভাবে ঘোষণা করা হয়েছে এবং আজকে আপনি ফোকাস করেছেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দুঃখজনক যে সামাজিক কর্মসূচিতে 140টা প্রোগ্রাম আছে 26টা মন্ত্রণালয়ের এতদিন ধরে যেটা পরিচালিত হয়ে আসছিল, সেটা কিন্তু আসলে 21টা কর্মসূচি কিন্তু একদম মানে দারিদ্রের সাথে যায় না। তো মানে দারিদ্র নিরসন করার সাথে 21টা কর্মসূচি একদমই যায় না এবং 21টা কর্মসূচিকে এক্সক্লুড করা একটা সময়ের দাবি হয়ে উঠছে। আপনি অবাক হবেন যে সরকারি কর্মচারীদের পেনশন এবং সেভিংস সার্টিফিকেটের যে সুদ, এটা আচ্ছা সরকারি কর্মচারীরা কি আসলে দারিদ্রের ভিতরে পড়ে, দরিদ্র মানুষের ভিতরে পড়ে না। আর সেভিংস সার্টিফিকেট তারা কিনে, সঞ্চয়পত্র কিনে তো সরকারি মানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাই, তারা আবার সঞ্চয়পত্রের সুদটা বাড়িয়ে নিয়েছে। কিছুদিন আগে বলা হয়েছে যে সঞ্চয়পত্রের সুদ বাড়ানো হয়েছে। এই সঞ্চয়পত্রের সুদটা দেখেন কোথায় একটা লুপ হল আছে অর্থনীতিতে। এই সঞ্চয়পত্রের এই যে সুদটা কারা পাচ্ছে, এটা পাচ্ছে মানে ধনী শ্রেণীর মানুষ, এটা কিন্তু গরিব শ্রেণীর মানুষ পাচ্ছে না। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আইএলও তার আপনার সোশ্যাল প্রোটেকশন রিকমেন্ডেশন 2012-তে তো বলছেই যে সোশ্যাল প্রোটেকশন একটা হিউম্যান রাইট, কিন্তু এই সোশ্যাল প্রোটেকশন হিউম্যান রাইট এটা কতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি? আমরা 54 বছরে আমরা 54% আমরা টোটাল যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে টোটাল বাজেট দেওয়া হয়, সেই বাজেটের 54% একদম অগরিব শ্রেণীর মানুষদেরকে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি আসলে এটা কি কখনো ভাবা গেছে যে এটা হবে সামাজিক নিরাপত্তা, যেখানে মানে দারিদ্র নিরসন করাই ছিল একটা মূল লক্ষ্য, অ্যাড্রেসিং পভার্টি এটাই ছিল মূল লক্ষ্য, সেই মূল লক্ষ্য থেকে কিন্তু আমরা পিছিয়ে গেছি। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে দেখেন, বাংলাদেশ কিন্তু এখন উচ্চ আবার আয় বৈষম্যের একটা দেশ। বাংলাদেশ উচ্চ মানে সম্পদ বৈষম্যের একটা দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন সামাজিক বৈষম্যের দেশে পরিণত হয়েছে। তাহলে এখানে বাংলাদেশের আয় বৈষম্য কিন্তু সারা পৃথিবীর ভিতরে এখন অন্যতম আয় বৈষম্যের একটা দেশ এখন অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি। কারণ গিনি কোএফিসিয়েন্টের মান, পারভেজ ভাই আছে অর্থনীতির শিক্ষক, গিনি কোএফিসিয়েন্টের মান এখন 0.5 হয়ে গেছে, যেটা 2016-তে ছিল 0.48। তো সুতরাং গিনি কোএফিসিয়েন্টের মান যেটা ইনকাম ইনইকুয়ালিটিকে মেজার করে, সেটা যদি আপনার এই লেভেলে চলে আসে, 0.5-এ চলে আসে, তাহলে ওই দেশের আয় বৈষম্য মানে প্রকাট। এই আয় বৈষম্য আপনি কমাবেন কিভাবে? আয় বৈষম্য তো কমাতে হবে আমাকে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মাধ্যম দিয়ে, ট্যাক্স ইম্পোজ করার মাধ্যম দিয়ে, উত্তরাধিকার ট্যাক্স ইম্পোজ করার মাধ্যম দিয়ে আয় বৈষম্য কমাতে হবে, সম্পদ বৈষম্য কমাতে হবে, আয় বৈষম্য কমাতে হবে। তাহলে আমরা কি সেদিকে যাচ্ছি? তাহলে একটা কল্যাণ রাষ্ট্র, আমি আজকে ইত্তেফাকে আমার কলামটা ছাপানো হয়েছে, আমি একটা কলাম লিখেছি, সেখানে কিন্তু আমি বলেছি যে কল্যাণ রাষ্ট্র গঠনে বাংলাদেশ ব্যর্থ হবে এই বাজেটের মাধ্যম দিয়ে। সেখানে সব আমি উঠাই ধরছি। কেন হবে? কারণ যেখানে আয় বৈষম্য, সামাজিক বৈষম্য কেন? কারণ একটা দেশের প্রাথমিক স্তরে, একটা দেশের প্রাথমিক শিক্ষা, যেখানে 11 ধরনের প্রাথমিক শিক্ষা থাকে, সেখানেই তো আপনার বৈষম্য শুরু হয়। তাহলে শিক্ষার বৈষম্য থেকে সামাজিক বৈষম্য প্রকাট হয়ে যায়। তাহলে আমার যে আজকে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আওতায় যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো, এবং আপনি অবাক হবেন, পারভেজ ভাই মনে একটা ইন্ডিকেটর বলেছে আপনাদেরকে 2022-এর হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভেতে, সেখানে 62% অগরিব মানুষ, তারা গরিব না, তারা ভাতা পেয়েছে।
হ্যাঁ, এটা কিন্তু মানে এটা হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার ছাড়বে। তাহলে কত দুঃখজনক একটি বিষয়, 2022-এর এই সার্ভে করার পরেও সরকার কিন্তু তার রিফর্ম করে নাই, সে অ্যামেন্ডমেন্ট করে নাই। তাহলে কেন অ্যামেন্ডমেন্ট করে নাই? অ্যামেন্ডমেন্ট আসলে আইন যাদের হাতে, আইন প্রণেতা যারা, তারাই তো এটার সুবিধাভোগী, এটা পরোক্ষভাবে তারা সুবিধাভোগী। পারস ভাই একটু টাচ করে দিয়ে গেছে যে এটা আসলে আমরা কাদেরকে সিলেক্ট করতেছি, আমাদের টার্গেট গ্রুপ কারা, সেই টার্গেট গ্রুপকে পলিটিক্যাল গভর্নমেন্টের পিপুলগুলো কি সেগুলো সিলেক্ট করতেছে, না এগুলো ইন্ডিপেন্ডেন্ট, না এগুলো কি নিরপেক্ষভাবে সিলেক্ট করা হচ্ছে? এটা কিন্তু বাংলাদেশে কখনো এ পর্যন্ত, এবং আপনি অবাক হবেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি এটা শহরেও গরিব আছে, গ্রামেও গরিব আছে, কিন্তু গ্রামের মানুষের জন্য প্রোটেকশন আছে, বাট শহরের মানুষের জন্য এটা প্রোটেকশন নাই। তাহলে কেন? এটাও আর একটা পার্থক্য। তাহলে আপনার আরবান যে পুয়ার গুলো আছে, আরবান পুয়ারের বেঁচে থাকার উপায়টা কি হবে? তাহলে আমার অর্থনীতি সামনের দিকে আমি এগিয়ে নিতে চাচ্ছি, আমি কল্যাণ রাষ্ট্র করতে আমি অঙ্গীকারবদ্ধ, কিন্তু কল্যাণ রাষ্ট্র যে অর্থনীতিতে আয় বৈষম্য, সম্পদ বৈষম্য, সামাজিক বৈষম্য থাকে, যে অর্থনীতিতে আপনার মানুষকে আমি সুরক্ষা দিতে পারছি না, সেই অর্থনীতিতে আপনি কিভাবে কল্যাণ রাষ্ট্র গঠন করবেন? এটা আমার কাছে একটা মানে এটা মানে এটা অন্য কিছু মনে হয় আমার কাছে। সুতরাং আমার কাছে মনে হয়েছে যে আপনার যে, এবং আরেকটা কথা আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে বাংলাদেশের যে দেখেন, বাংলাদেশে সরকার ৪৩টা খাতের মজুরি নির্ধারণ করে দেয়। মাজেদুল হক, আমরা এই প্রসঙ্গে আবারও ফিরে আসবো, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। আবারও স্বাগত জানাচ্ছি টালি খাতায়। আমরা আজ আলোচনা করছি বাজেট ২৫-২৬ সামাজিক সুরক্ষায় পর্যাপ্ত বরাদ্দ মিলবে কি না সে প্রসঙ্গে, এবং এই পর্যায়ে খুব ছোট করে আপনাদের দুজনের কাছেই আমার একই প্রশ্ন থাকছে। বিগত বছরগুলোতে পেনশনের বরাদ্দ নিয়ে আমরা দেখেছি, এখানে দেখানো হতো একটি বিশাল বরাদ্দ রয়েছে সামাজিক সুরক্ষা খাতে। এবারও কি একই পথে সরকার হাঁটছে কিনা, খুব ছোট্ট করে আসলে জানতে চাই পারভেজ করিম আব্বাসী আপনার কাছে। আমার মনে হয় না। এবার হচ্ছে যেহেতু এখানে অনেকগুলো প্রজেক্ট স্ট্রিমলাইন করেছে, কিছু এখানে এখানে তার জন্য ১৪০টা থেকে ১৬০টাতে নিয়ে আসা হয়েছে। তার জন্য এখন হচ্ছে সরকার হয়তো বা হচ্ছে বিদেশি দাতা গোষ্ঠীদের সাথে আরো একটা মানে বেটার কোঅর্ডিনেশন করছে। এবং ২ নম্বর আপনাকে এখানে মনে হচ্ছে যে আসলে এটা শুভঙ্করের ফাঁকি তো না, কিন্তু এখানে হচ্ছে যে আমাদের সরকারের ফিনান্স মিনিস্ট্রি এখানে হচ্ছে যে আপনার কর আহরণের ক্ষমতা খুবই কম, এবং বাজেটের প্রায় ৫০% বাজেট বা যেমন বললেন হচ্ছে যে প্রায় ৫০% মতো চলেই যায় হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা এবং হচ্ছে এখানে রিটায়ারমেন্ট প্রভিডেন্ট ফান্ড এবং হচ্ছে সঞ্চয়পত্রের সুদ দেওয়ার জন্য। ওটাকে আলাদা করে রাখাটা হচ্ছে যে ডেভেলপমেন্টের অ্যাকচুয়াল স্পেন্ডিংটা বোঝা যায়। এবং আমার একটা সাজেশন হবে যে আপনার যে সোশ্যাল সিকিউরিটি স্পেন্ডিং যেটা করছেন, সেটাতে মূল্যস্ফীতির সাথে ইন্ডেক্স করা, যেটাকে বলে ইনফ্লেশন ইন্ডেক্স, যে এখানে সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট, ওটা করলে বোধহয় হচ্ছে যে আমাদের অর্থনৈতিক বৈষম্য একটু হয়তো কিছুটা লাঘব হবে। কিন্তু আমাদের কর কাঠামো পাঞ্জাব ভাই যেরকম বললেন আমূল পরিবর্তন দরকার, যাতে হচ্ছে যে আমাদের একটা অর্থনৈতিক বৈষম্য বা সম্পদের বৈষম্য কমতে হবে, এবং এটার জন্য ক্রমাগত কাজ করতে হবে, এবং স্বচ্ছতার বেশি দরকার। মাজেদুল হক, আপনার কাছেও আসলে একই প্রশ্ন থাকছে, সরকার কি একই পথে হাঁটছে কিনা, কি মনে করছেন? দেখেন যে ইকোনমিক স্ট্র্যাটেজি রিডিজাইন একটা প্রপোজাল অর্থ প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে, সেখানে রিকমেন্ডেশন গুলো করা হয়েছে এগুলোকে রিডিউস করার জন্য, আপনার যেগুলো দরিদ্রের সাথে সম্পর্কিত না। আরেকটা আর দ্বিতীয় বিষয় হলো যে দেখেন যে বাংলাদেশে কি বেকারত্বের সংখ্যা কি বাড়ছে না কমছে? বাড়ছে, দিনে দিনে বাড়ছে, 14% বেড়েছে এই ফিসক্যাল ইয়ারে, এবং এমপ্লয়মেন্ট রেট কমেছে 8%-এর কাছাকাছি কমেছে। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে এইচডিজিতে 17টা গোল আছে। একদম গোলটা হচ্ছে যে নো পভার্টি, তাই না? তা নো পভার্টিটা কোন লেভেলে আছে? যে মডারেট ইমপ্রুভিং। তাহলে আমি ওইভাবে কিন্তু সামাজিক সুরক্ষা কর্মসূচি আমি ওইভাবে ইমপ্লিমেন্ট করতে পারছি না, এক্সিকিউশন করতে পারছি না। এটা হইলে তাহলে আমি এইচডিজিতেও একটা ইম্প্যাক্ট আমি দেখতে পেতাম, তাহলে এইচডিজিতে কিন্তু আমি কোনো ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না। তাহলে আমার কাছে যে মনে হয়েছে সরকারের উচিত যে এখনই একটা সময় যে আপনার দারিদ্র্যের সাথে যেগুলো সম্পর্কিত না সেগুলো থেকে বের হয়ে আসে এবং এটাকে সামনে নিয়ে যাওয়া। এবং আরেকটা বিষয় হলো যে সামনে আমাদের অর্থনীতির খুব খারাপ সময় চলছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সংখ্যা বেড়ে যাচ্ছে, দারিদ্র্যের মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। সুতরাং এবং উচ্চ মূল্যস্ফীতির কথাটা একটু বলি, বাংলাদেশে যে হারে উচ্চ মূল্যস্ফীতি হয়েছে সে হারে মজুরি হার বাড়ে নাই। সাথে পারভেজ করিম আব্বাসী এবং মোহাম্মদ মাজেদুল হক, ধন্যবাদ আপনাদের দুজনকেই। এবং ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ থাকছে এই পর্যন্তই, সাথেই থাকুন।